প্রত্যুষা পরিবারের সন্ধ্যাসরের জুলাই মাসের বিষয় আষাঢ়ে ভাষারে তরি। এই নিয়ে চিঠি লিখছেন দীপক কুমার দত্ত, হলদিবাড়ি, কুচবিহার। তিনি লিখছেন, প্রিয় প্রত্যুষা পরিবার, জুলাই মাসের বিষয়ে বর্ষা ঋতুর প্রকৃতির সৌন্দর্যকে তুলে ধরা হয়েছে। বাংলাদেশের প্রকৃতির সৌন্দর্যে সকল মানুষকে মুগ্ধ করেছে। আষাঢ় শ্রাবণ 2 মাস বর্ষাকাল। এই সময় নদী, নালা, খাল, বিল, মাঠ, ঘাট জলে থই থই করে। বাড়িতে উঠোনে হাঁটু সমান জল মাঝে মাঝেই দেখা যায়। ছোটোবেলায় আমরা ভাই বোন প্রতিবেশীরা মিলে কাগজের নৌকা ভাসিয়েছি। বাংলাদেশে নদীমাতৃক দেশ। হিমালয় পর্বত থেকে নেমে আসা অসংখ্য জলধারা সমতলে এসে নদী রূপে ধারণ করেছে। তিস্তা, রায়ডাক, জলঢাকা, তোর্ষা, অসংখ্য উত্তরের নদী রয়েছে। দক্ষিণবঙ্গে অজয়, দামোদর, রূপনারায়ণ গ্রাম বাংলাকে ভাসিয়ে একাকার করে দিত। বর্ষা মানে একসময় ছিল ভয়ঙ্কর। ছোটোবেলার মাথায় ছাতা কিনে দিতে পারেনি অনেক বাবা মা। তখন কলার পাতা আর মানকচুর পাতা মাথায় দিয়ে মাসের মাস স্কুলে যেতে হতো। মা বলতো, শনিতে 7, মঙ্গলে 3, বাকি সব দিন। তাহলে কি বর্ষা আমাদের কাটাতে হয়েছে ভাবলে অবাক হতে হয়। 45-50 বছর এত জলবায়ুর পরিবর্তন ভাবলে শিউরে উঠতে হয়। সবাই মিলে প্রকৃতিকে আবার নতুন অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। তবেই প্রকৃতি অকৃপণ হাতে আমাদের আশীর্বাদ করবে। প্রকৃতির সম্পদকে লুট না করে সুষ্ঠুভাবে সব বন্টনের ব্যবস্থা করতে হয়। তবেই আমরা প্রকৃতিকে সৌন্দর্যের উপভোগ করতে পারব। নমস্কার, দীপক কুমার দত্ত, উত্তরপাড়া, হলদিবাড়ি। আমি কণ্ঠের দিলীপ কুমার ঘোষ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সান্ধ্যআষাঢ়ের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজ চিঠি পড়ার আগে আপনাদের 2-4টি কথা না বললেই নয়। আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের সান্ধ্যআষাঢ়ের বিষয় ঘোষণা করা হয় প্রত্যেক মাসের 20 তারিখ এবং পরবর্তী মাসের 20 তারিখ অবধি, অর্থাৎ দীর্ঘ 1 মাস আপনারা একটা বড় সময় পাচ্ছেন। এই সময়ের মধ্যে আপনার মূল্যবান মতামত আপনি লিখে পাঠান এবং যারা 20 তারিখের পরে লেখা পাঠাবেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আপনার লেখা নিজে অডিও করে পাঠাবেন। এক্ষেত্রে যারা আসর পরিচালনা করে তাদের পক্ষে বিশেষ সুবিধা হয়। এবারে চিঠি পড়া যাক। চিঠি লিখছেন অনুপম মদক, দিনহাটা, কুচবিহার থেকে। প্রিয় প্রত্যুষা পরিবারের সান্ধ্যআষাঢ়ের সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এ মাসের বিষয় লিখতে চেষ্টা করলাম। ভুল ত্রুটি মার্জনা করবেন। এবারে তার পুরো চিঠিটি পড়ছি। আষাঢ়ে ভাষারে তরি, আষাঢ়ের মেঘে আকাশ কালো, বৃষ্টি ঝরে টাপুর টুপুর আলো, ভাষায় তরি নতুন জলে, মনটা ভরে খুশির কোলাহলে। নদীর বুকে ঢেউ ওঠে তালে, পাল তুলে যাই দূর সীমানার পালে, ভেসে চলেছি আমি আর আমার নাও, আষাঢ়ের গানে গেয়ে যাই গান গাও। পূবালি বাতাসে তরি চলে ধেয়ে, মন মাঝি হারায় যেন পথ চেয়ে। কদম ফুল ফোটে ডালে ডালে, কাজল মেঘ ভাসে সুরের তালে। তীর ভাঙা জল ছুটে চলে অবিরাম, আষাঢ়ের দিনে মন করে না বিরাম। সবুজ পাতারা ভিজে সজীব, ভেসে চলে নাও যত দূর আজীব। শান্ত দুপুরে রিমঝিম বর্ষা, হৃদয়ে জাগায় নবীন হর্ষ। নদীর কূলে কূলে নতুন পরশ, তরীর গতিতে নাই কোনো রোষ। আধার ঘনিয়ে
আসে যখন সাঁঝে, স্বপ্ন বনে তরি ফিরে আসে মাঝে। আষাঢ়ের দিনগুলো ভরে সুরে আর গানে, ভাসিয়ে তরি আমি চলি সেই টানে। ধন্যবাদান্তে অনুপম মদক, নিগমনগর, দিনহাটা, কুচবিহার। আর ওর চিঠিটি পাঠ করলাম আমি, অচিন্ত কুমার রায়। সবাই ভালো থাকবেন, নমস্কার। প্রিয় প্রত্যুষা পরিবার, তোমার দেওয়া এবারের বিষয় সময় উপযোগী। আষাঢ় অর্থে বর্ষা, বর্ষা অর্থে ঋতু অধিপতি, বর্ষা অর্থে জল, বর্ষা অর্থে সবুজায়ন, সে অর্থে বর্ষাই জীবন। বর্ষার রিমঝিম বৃষ্টির তালে তালে বিহাগ সুরে মুহ্যমান হয়ে থাকে সকলে। আবার কবির লেখনী ওই তালে তালে নানা কথায় মেতে ওঠে। সারা বছরের আবর্জনা ধুয়ে মুছে নিয়ে যায়, নদী নালা খাল বিল ভরে ওঠে, চাষের জমি জলে ভিজে ওঠে। ভূগর্ভে বৃষ্টির জল সঞ্চিত রূপে প্রবেশ করে। এই বৃষ্টির জলে বৃক্ষ প্রাণ খুঁজে পায়, সবুজায়নে ভরে ওঠে। তাই সকল প্রাণীরা শ্বাস প্রশ্বাস থেকে অব্যাহতি পায়। তাই বর্ষা অর্থে জীবন। এই হেতু বর্ষা ঋতু শ্রেষ্ঠ। আর একদিকে বর্ষায় দুঃখের শিখণ্ডী, সর্বনাশা। কত মানুষের ঘর বাড়ি, গৃহপালিত জন্তু, গাছ গাছালি, শাক সবজি বর্ষার জলে ভাসিয়ে নিয়ে যায়, তার ঠিকানা নেই। এমনকি আবাল বৃদ্ধ বনিতা কত মানুষকে ভাসিয়ে নিয়ে যায় এই বর্ষা। এই তো সেদিন সন্ধ্যাবেলায় গফুর মাঝি তিস্তা নদী পাড়ে শেষ খেয়া পারাপারের জন্য যাত্রীর অপেক্ষায় ছিল। আকাশে কালো মেঘের ঘন ঘটা। কখন যে কি হয়! এক এক করে যাত্রী বোঝাই হয়ে গেছে নৌকাটিতে। কারো সাইকেল, কারো বাঘ সমেত খালি ঝুড়ি, হয়তো কোনো সবজি এনেছিল। কারো ছোটোখাটো পোটলা রয়েছে, হয়তো ওর কিছু জিনিস কিনে এনেছে বাড়ির জন্যে। কয়েকজন ছেলে মেয়ে বউ আর পূর্ণবয়স্ক মানুষ উঠেছিল। গফুর দুদিকে দুটো লণ্ঠন জ্বালিয়ে রেখেছে। এবারে ডাঙা থেকে নোঙর খুলে নৌকায় উঠে পড়ে। বড় বাঁশ পাড়ে লাগিয়ে ঠেলা দিতেই মোটর চালিত নৌকো চলতে শুরু করে। সকল যাত্রী জয় মা তিস্তা বলে চেঁচিয়ে উঠল। জলপাইগুড়ি থেকে বার্নিশঘাটের দিকে চলেছে। নৌকাটি মাঝদুরিয়ায়, চারিদিক ঘন অন্ধকার, ঝড় উঠেছে, নদী উথাল পাতাল করছে, সাথে নৌকাটি। জল ঢুকে যাচ্ছে। যাত্রীর মধ্যে কেউ কেউ পাত্রের সাহায্যে জল উঠিয়ে নদীতে ফেলছে আর ঠাকুরের নাম করছে। দিক বিদিখারা গফুর হাল ধরে ভাবছে, কেন এলাম? এবারে বৃষ্টি নামল মুষলধারে, বিদ্যুৎ চমকানো, তারপর সব শেষ। নমস্কার, আমি সুভাষচন্দ্র বিশ্বাস। সান্ধ্য আসরে প্রত্যুষা পরিবারের সবাইকে স্বাগত। আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ঝড়ো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে। আষাঢ় শ্রাবণ মানে না তো মন। প্রত্যুষা পরিবারের জুলাই মাসের বিষয় আষাঢ়ে ভাষারে তরি। এই নিয়ে আজ কলম ধরেছেন জয়দেব চক্রবর্তী। চলুন উনি কি লিখেছেন। বন্ধু প্রত্যুষা পরিবার, আষাঢ়ের অপরূপ দৃশ্য আজও হাতছানি দিয়ে ডাকে, তোরা আয় রে আয়, কাছে আয়। অতীতের দিনগুলোতে ফিরে গেলে মনের পর্দায় ভেসে ওঠে প্রবল বর্ষণে নদী নালা পুকুর সব ভরে গেছে। গ্রাম শহরের ছেলেমেয়েরা
পড়াশুনোর ফাঁকে ফাঁকে সাঁতার কাটছে, খুনসুটি করছে, ভাসিয়ে দিচ্ছে কাগজের ছোট ছোট নৌকা। ব্যাঙ ঝিঝি পোকার ডাকে মুখরিত প্রাকৃতিক পরিবেশ। সেই দৃশ্যগুলো স্মৃতির কোটরে আজও উকি মারছে। সত্যি মনে হচ্ছে সেই দিনগুলোকে কি ফিরে পাবো না? না, আর পাবো না। বর্তমান প্রজন্মের কাছে সেই সোনালি দিনগুলো আজ স্বপ্ন, কবির কল্পনা মাত্র। তাই জুলাই মাসের প্রত্যূষা পরিবারের বিষয় নির্বাচন আমাকে সত্যি নস্টালজিক করে দিয়েছে। গ্রীষ্মের দাবদাহে আমরা যখন অতিষ্ঠ, গরমে ছটপট করছি, গাছপালা, নদীনালা ইত্যাদি ক্রমাগত শুকিয়ে যাচ্ছে, অর্থাৎ এক কথায় প্রকৃতি তখন বড়ই ক্লান্ত। ঠিক সেই সময়ে বর্ষা ঋতুর আগমন, অর্থাৎ আষাঢ়ের প্রাদুর্ভাবে মানুষ, গাছপালা, পশু পাখি যেন হাঁপ ছেড়ে বাঁচে। প্রকৃতি আবার অপরূপ সাজে সেজে ওঠে। চাষিরা মনে আনন্দে মাঠে ধানের বীজ বপন করে। ঋতুচক্রের এই অদ্ভুত খেলা কি চোখে পড়ে আগের মতো? নিশ্চয়ই নয়। প্রকৃতিকে ধ্বংস করে প্রযুক্তির অভূতপূর্ব উন্নতি, মানুষের অস্বাভাবিক চাহিদা, বিলাসিতা ইত্যাদি প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বিনষ্ট করেছে। আমরা শহরের চারপাশে ঘুরে বেড়ালে দেখতে পাই সারি সারি গগনচুম্বী অট্টালিকা, শপিং মল, কারখানা ইত্যাদি। তাই আজ আমাদের কাছে আষাঢ়ে ভাষারে তরি স্বপ্ন এবং কল্পনা মাত্র। পরিশেষে বলি, আমরা মানুষ কি পারি না ধরণীকে সবুজে সবুজে ভরিয়ে দিয়ে বর্ষার অপরূপ রূপটি দেখি? নমস্কারান্তে উপস্থাপনায় আমি জয়দেব চক্রবর্তী, কর্ণজোড়া, উত্তর দিনাজপুর। নমস্কার প্রিয় সান্ধ্য আসর, তোমার এ মাসের বিষয় আষাঢ়ে ভাষারে তরি। এ বিষয়ে আমি কিছু বলার চেষ্টা করছি। আমার এসেছে আষাঢ়, আকাশ হচ্ছে, আমার এসেছে আষাঢ়, আকাশ হচ্ছে, আসে বৃষ্টির সুবাস বাতাস বে, আবার এসেছে আষাঢ়, আকাশ হচ্ছে। সত্যি তো, দিনপঞ্জির পাতায় মুদ্রিত আষাঢ়ের আগমন বার্তা দৃশ্যমান। ছোটবেলায় বর্ষাকাল রচনায় প্রথম লাইন, আষাঢ় শ্রাবণ এই 2 মাস বর্ষাকাল। আষাঢ়ের সাথে সাধারণ মানুষের মন আর কবি মন মিলেমিশে একাকার। খরার দিনে অবসর যাপনে অভ্যস্ত তরিখানি নতুন কলেবরে ঝাঁপিয়ে পড়ে বাড়িধারায় পুষ্ট গর্ভিণী নদীর বুকে। ছলাৎ ঢেউ আর জলের কলকল ধ্বনির সাথে ভাটিয়ালির উদাসী সুর আর মাঝি মাল্লার ব্যস্ততার সঙ্গে ধান, পাট, শস্য বোঝাই তরি তরতরিয়ে চলে। আষাঢ়ের আকাশ ঘিরে জমা মেঘ নেমে আসে দিগন্তের কাছাকাছি। সেই পটভূমিকায় 2 চোখ ভরা স্বপ্ন নিয়ে নববধূ চলে তার আপন সংসারের উদ্দেশ্যে। অবশ্যই স্থলপথে গমনের সুবিধা না থাকায় জলপথ বেয়ে তরিখানি অবলম্বন করে সে যায়। সে কথা থাক, আমার শৈশব এবং কিশোরী বেলার কথা বলি। ভাই বোন এবং খেলার সাথীদের সাথে কাগজের নৌকো ভাসিয়েছি উঠোনের জমা জলে কিংবা নর্দমার জলে। সে কি উন্মাদনা! অন্যদের কথা জানি না, সে ছিল আমার স্বপন্তরী। এই খেয়া বেয়ে একদিন সে আসবে, স্বপ্নের রাজপুত্র। আমার এ যে গভীর জলে খেয়া বাওয়া,
হয়তো কখন নিশুত রাতে উঠবে হাওয়া, আসবে মাঝি ওপার হতে উজান স্রোতে, সেই আশাতেই চেয়ে আছি। ভাবতাম সে আসবে এই তরিবে, স্বপ্ন দেখতাম সে এসেছে, তখন প্রশ্ন করতাম, তুমি এপার ওপার করো কে গো, ও গো খেয়ার নে, আমি ঘরের দ্বারে বসে বসে দেখে যে সব চেয়ে, ও গো খেয়ার নে। কোথায়? এ তো স্বপ্ন। স্বপ্ন ভেঙে গেলে আবার সেই বাস্তবের মাটিতে দাঁড়িয়ে রোজকার কাজ, পড়াশোনা, দিন বয়ে চলা। বছর ঘুরে আষাঢ় আসে যায়, বর্ষার জল ভরা মেঘ সরিয়ে উকি দেয় শরতের নীলাকাশ। তবু আষাঢ়ের বিদায় বেলায় বিষণ্ণ ভারাক্রান্ত মন আষাঢ়ের মালা গাঁথে, নবীন উদ্যোগে তড়িখানি নিয়ে জলে ঝাঁপায়, বলে, বেলা গেল তোমার পথ চেয়ে, শূন্য ঘাটে একা আমি, পার করে লও খেয়ার নে, ভেঙে এলেম খেলার বাঁশি, চুকিয়ে এলেম কান্না হাসি, সন্ধ্যা বায়ে শ্রান্ত কায়ে, ঘুমে নয়ন আসেছে, ও পারেতে ঘরে ঘরে সন্ধ্যা দ্বীপ জ্বলিল রে, আরতির শঙ্খ বাজে সুদূর মন্দির পরে, এসো এসো শ্রান্তি হরা, এসো শান্তি সুপ্তি ভরা, এসো এসো তুমি এসো, এসো তোমার তরিবে। নমস্কার, আমি শান্তিসুধা ঘোষ, শিলিগুড়ির থেকে। আষাঢ়ের ঘন কালো মেঘের শরীর ছুঁয়ে নবকিশোরী মেঘ ধাইছে শ্রাবণের পিছু। পরিবারের অথৈ সমুদ্রে যে তরীটি ভাসানো হয়েছিল আষাঢ়ে, আজ তার যাত্রা হলো সাঙ্গ। নদীর দুকুল ছাপিয়ে এগিয়ে চলা তরীটির সর্বাঙ্গ জুড়ে এখন লিখিত রয়েছে অজস্র স্বপ্নগাথা। তরীটি ভরা আষাঢ়ে মুগ্ধ হয়ে দেখেছে পেখম মেলা বনময়ূরীর নাচ, সকালের ঝাপসা আলোয় দেখেছে জল থই থই মাঠঘাট, মেঘের গুরু গুরু গর্জনে কেঁপে উঠেছে তার হৃদয়। তবুও তার গতিরোধ হয়নি, দোদুল দোলে সে আজ হাজির হয়েছে তার লক্ষ্যের শেষ কিনারায়। সে যেন আজ জীবনানন্দের মস্ত বড় সারসটি হয়ে ভিজে মাটির সোঁদা গন্ধ ছুঁয়ে প্রত্যাশা পরিবারের প্রাঙ্গণকে করে তুলেছে সিক্ত। আজ পরিবারে আষাঢ়ে ভাষাঢ়ে তরী এই বিষয়টি নিয়ে যিনি তার মূল্যবান ভাবনাটি আমাদের সামনে তুলে ধরেছেন, তিনি হলেন আমাদের সকলের প্রিয় শ্রীমতী মৌসুমী চন্দ্র মহাশয়া। দিদি লিখছেন, কোনো এক আষাঢ়ের সন্ধ্যায় নেমেছিল অঝোর ধারা, পথঘাট রূপ নিয়েছিল জলাশয়ের, অসহায় মানুষের চলাচল হয়েছিল বন্ধ, পথে নামল নৌকো, খুশির বাঁধ ভাঙল সকলের মনে, কারণে অকারণে তরি বেয়ে চলল সাধারণ মানুষ তাদের নিজ নিজ কাজে। কেউ চলেছে ঘরের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে, আবার কেউ বা চলল আটকে পড়ে থাকা স্বজনকে উদ্ধার করতে। স্বরাজ তরি বেয়ে চলেছিল হসপিটালে সন্তান সম্ভবা স্ত্রীকে দেখতে। বহু প্রতীক্ষিত ছিল দিনটি তাদের জন্য। দীর্ঘ প্রতীক্ষার পর হোমযজ্ঞ করে আজ তাদের ঘর আলো হতে চলেছে। তরি বেয়ে গন্তব্যে পৌঁছানোর পর যথা সময়ে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিল তার স্ত্রী। খুশির বন্যা বয়ে গেল সেখানে।
কন্যা সন্তানের আগমনে মনে কোনো বিরূপ প্রতিক্রিয়া তো দূরের কথা, আনন্দের সাগরে ভেসে গিয়েছিল সবাই। মন্তরীটি আষাঢ়ের সন্ধ্যায় খুশির বৈঠা টেনেছিল। সেই আষাঢ় তাদের জীবনে চিরস্মরণীয় হয়ে থেকেছিল আজীবন। আজ আর আষাঢ়ে পদঘাট ভাসে না, যদিও বা ভাসে সেখানে কোনো তরি নামে না। পৃথিবীটা আজ দিকে দিকে কলুষিত। বর্ষা নামে না অঝোর ধারায়, নামলেও কেউ গায় না খুশির গান। শিশুরা গায় না আর আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, কিংবা বৃষ্টি পড়ে টাপুরে টুপুর নদে এলো বান, কিংবা দিনের আলো নেবে এলো সূর্যি ডোবে ডোবে। রাস্তায় জমে থাকা জলে ছলাৎ ছলাৎ করে ছেলেরা হাঁটে না, জলও ছেটায় না। ভাবে না তারা কখনো কোনো সময় অতিবৃষ্টি বা অনাবৃষ্টির কথা। বর্ষা জলের শীতলতায় আর গা ঠান্ডা করার প্রয়োজনীয়তার কথাও ভাবে না কেউ। ঘর ঠান্ডা করার মেশিনেই তো আজকাল শীতল হয়ে যায় সকলে। মুখে চোখে বর্ষার জলের ছিটা লেগে অকারণে হেসে ওঠা, জানলা দিয়ে হাত বাড়িয়ে বৃষ্টি জলে ভিজে মায়ের বকা খাওয়া, শিল কুড়োনো, কাগজে নৌকো ভাসানো, হারিয়ে গেছে সব। ছোট শিশু কাগজের নৌকো জলে ভাসিয়ে গালে হাত দিয়ে আর বসে থাকে না তার সাধের তরিটি আষাঢ়ের জলে ভেসে ভেসে কোন নগরে পৌঁছবে। রবি ঠাকুরের ছোট নদীটি মহাবেগে কলকল করে কোলাহল করলেও দুই কোলে বনে বনে আর সাড়া পড়ে না। বর্ষার উৎসবে আর জেগে ওঠে না পাড়া। শুভেচ্ছান্তে মৌসুমী চন্দ্র, হায়দারপাড়া, শিলিগুড়ি। উপস্থাপনায় ছিলাম আমি মিতা। নমস্কার। শ্রাবণ কারো চোখের জল, কারো মদের গ্লাস। রচনায় সমিত বিশ্বাস। শ্রাবণ আসে, এক একটা শ্রাবণ এক এক রকম শব্দে নামে। কেউ বলে আহা বৃষ্টি পড়ছে, আর কেউ ভাবে চালটা এবার ভিজল বুঝি, এবার না খেয়ে দিন যাবে। শ্রাবণ উচ্চবিত্তের কাঁচের জানালায় মুগ্ধতা হয়ে নামে। ফরাসি কফির পাশে বইয়ের পাতা উল্টায়, ঘরের কোনায় বাউল গান বাজে প্লে লিস্টে। আর বৃষ্টি, ওটা যেন প্রেমিক প্রেমিকার শরীর ছোঁয়া মাখামাখি রোমান্স। এই শ্রাবণ কেউ করে ছবি, কেউ লেখে কবিতা, কেউ বৃষ্টি ছুঁয়ে ইনস্টাগ্রামে দেয় হাসি মুখ, আর কেউ রিক্সা চাপা কচু পাতায় পা পিছলে পড়ে যায়। কে আর কেউ করে না। শ্রাবণ যখন তিল জল নেই পেটে, তখন রোদ না থাকা মানে ক্ষুধা বাড়ে। একটা দিন না খেয়ে থাকা আরও একটা দিন হয়ে ওঠে, যেন যেন অজগর পেঁচিয়ে ধরছে সময়কে। এই শ্রাবণ চালের বস্তা ভিজিয়ে দেয় ফুটপাতে, মাটির ঘর গলে যায়। মা মাটি চেপে ধরে বলে, ভাঙিস না ওরে শ্রাবণ, এবার ছেড়ে দে।
কিন্তু পারফিউম দামি বৃষ্টিতে যারা মন খারাপ বলে সেলফি তোলে তারা জানে না এই শ্রাবণ কারো ছেলের জ্বরের ডাক্তার না পাওয়া দিন, কারো স্বামীর নৌকা উল্টে যাওয়ার খবর। জয় গোস্বামী যেমন লিখতেন তেমনি বলতে ইচ্ছে করে, এই শ্রাবণটা আসলে দুইখানা মুখ নিয়ে চলে, একটাতে প্রেম, একটাতে অভিশাপ, একটাতে তুমি নেই বলে কষ্ট, আর একটাতে তুই নেই তাই কিছুই নেই, হাহাকার। বৃষ্টির গান শোনার আগে একবার ভেবে দেখো, কারো মাথার ছাদ গলে পড়ছে ঠিক তখন যখন তুমি চায়ের কাপ উঁচিয়ে বলছো, আহা শ্রাবণ। শ্রাবণ কখনো রোম্যান্টিক নয়, সে এক পাশে মৃত্যুদূত আর এক পাশে কল্পনার বেহেশত। তুমি কোন দিকটা দেখছো তাই বলে দেয় তুমি কতটা মানুষ।